মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন এডগার অ্যালান পোর লেখা গল্প দ্য মিস্ট্রি অফ মারি রোজে। এডগার অ্যালান পো জন্ম 19 জানুয়ারি 1809 মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন শহরে। 1827 সালে মাত্র 18 বছর বয়সে সেনায় যোগদান করেন এবং সে বছরই সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ ট্যামেলেন অ্যান্ড আদার পোয়েমস নামে একটি কবিতার বইয়ের মাধ্যমে। প্রথম ছোট গল্প মেটজেনগারস্টাইন আ টেল ইন ইমিটেশন অফ দ্য জার্মান প্রকাশিত হয় 1831 সালে ফিলাডেলফিয়া শহরের স্যাটারডে কুরিয়ার পত্রিকায় এবং সেখান থেকেই তাঁর জয়যাত্রা শুরু। ইংরেজি সাহিত্যে পো ছিলেন পথিকৃৎ। তিনি প্রথম পেশাদার লেখক। লেখাই ছিল তাঁর উপার্জনের প্রধান পন্থা। গোয়েন্দা গল্প পোই প্রথম লেখেন। তাঁর সৃষ্টি করা চরিত্র অগুস্ত দুপাঁ থেকে অনুপ্রাণিত হন আর্থার কনান ডয়েল এবং আরও অনেকে। আজকের গল্প দ্য মিস্ট্রি অফ মারি রোজে স্নোডেনস লেডিজ কম্প্যানিয়ন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল নভেম্বর 1842 থেকে ফেব্রুয়ারি 1843 মধ্যে। এই গল্পটি একটি সত্যি ঘটনা অবলম্বনে। নিউ ইয়র্ক শহরে 1820 সালে খুন হয়েছিলেন ম্যারি সিসিলিয়া রজার্স, কিন্তু তার খুনের কোনো কিনারা হয়নি। পো তার গল্পের মাধ্যমে সেই খুনেরই কিনারা করার চেষ্টা করেছেন। শুরু হচ্ছে দ্য মিস্ট্রি অফ মারি রোজে। আমরা যতই যুক্তিবাদী হই না কেন, কোইন্সিডেন্স বা সমাপতন এমন এক জিনিস যার ফলে আমরা সবাই কখনো না কখনো চমকে গেছি। আমি আপনাকে এখন যে ঘটনাগুলোর কথা বলবো সেগুলো এই সমাপতন বা সম্পূর্ণ কাকতালীয় কিনা তা আপনি বিচার করুন। সবকিছুর কেন্দ্রে রয়েছে একটি খুন, দ্য মার্ডার অফ মারি রোজে। 1 বছর আগে একটি প্রবন্ধে আমি আপনাকে বলেছিলাম আমার বন্ধু অগস্ত দুপাঁর কথা। দুপা তখন প্যারিসের রু মর্গে একটি খুনের তদন্ত করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিল। তারপর মামলা নিয়ে কাগজে লেখালেখি আলোচনা অনেক কিছুই হয়েছিল, কিন্তু দুপার তাতে কোনো তাপ উত্তাপ দেখলাম না। যেই মামলার সমাধান হয়ে গেল অমনি সে তার কোটরে ঢুকে পড়ল। ফাবুর্গ সঁ জামাতে আবার শুরু হলো আমাদের গতানুগতিক জীবনযাপন। কিন্তু রু মর্গের তদন্ত নিয়ে আলোচনা যে শুধু সাধারণ মানুষ করেছিলেন তা তো নয়, পুলিশের ওপর মহলেও অগস্ত দুপা হয়ে উঠেছিলেন এক পরিচিত নাম। তার ফলে পুলিশ তার কাছে নানান মামলা নিয়ে আসা শুরু করল। তার মধ্যে একটা হলো দ্য মার্ডার অফ মারি রোজে। রু মর্গ হত্যাকাণ্ডের বছর 2 পরের ঘটনা। মারি এবং তার মা এস্টেল থাকত রু পাভে স আন্দ্রেতে। মারির বাবা তার ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। বাবার পেনশনের টাকায় তাদের সংসার চলত। মারির 21 বছর বয়স তখন তার উপর নজর পড়ে মসিয়ে লাব্লার। মসিয়ে লাব্লার ছিল পারফিউমের ব্যবসা। দোকানের কাউন্টারে একজন সুন্দরী কম বয়সী মেয়ে থাকলে যে কি সুবিধে হতে পারে তা তিনি ভালোই জানতেন, এবং দেখা গেল তার আন্দাজ ভুল নয়। মারি তার দোকানে কাজ শুরু করার কয়েক মাসের মধ্যেই দোকানে কম বয়সী পুরুষ খদ্দেরদের ভিড় লেগে গেল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই একদিন মারি হাওয়া। সে কাজে আসেনি, বাড়িতে নেই, কোথায় গেছে কেউ জানে না। মারির অ্যাডমায়ারাররা এই নিয়ে আলোচনা শুরু করলো। কথা প্রেসের কানে যেতে কাগজে এই নিয়ে লেখালেখি শুরু হলো। পুলিশ সবে তদন্ত শুরু করেছে এমন সময় 1 সপ্তাহ নিরুদ্দেশ থাকার পর মারি হঠাৎ করে ফিরে এলো। তাকে দেখে মনে হলো তার শরীর খারাপ না হলেও মন নিশ্চয়ই খারাপ, কিন্তু কি যে হয়েছিল তার জানা গেল না। মারির মা বললেন সে নাকি গ্রামে কোন এক আত্মীয়ের বাড়িতে 1 সপ্তাহ ছিল, কিন্তু তাতে তো আর মানুষের কৌতূহল দমে যায় না। শেষে এত মানুষের এত রকম প্রশ্ন এড়াতে মারি দোকানের কাজ ছেড়ে দিল।
চাকরি ছেড়ে দেওয়ার 5 মাস পরে মারি দ্বিতীয়বার নিরুদ্দেশ হল। 3 দিন তার কোনো খবরাখবর পাওয়া গেল না। তারপর চতুর্থ দিন দেখা গেল তার মৃতদেহ সিয়েন নদীর জলে ভাসছে। রু পাভে স আন্দ্রে, যেখানে মারি নিজের মায়ের সঙ্গে থাকত, তার পাশেই নদী। সেই নদীর বিপরীত দিকের পাড়ের কাছেই পাওয়া গেল মারির লাশ। একটি অল্প বয়সী সুন্দরী মেয়ের এইভাবে খুন হওয়া সাড়া ফেলে দিল গোটা প্যারিসে। পুলিশ খুনের তদন্তে উঠে পড়ে লাগল। মারির খুনিদের যে ধরিয়ে দিতে পারবে তার জন্য প্রথমে 1000 এবং শেষে 30,000 ফ্র্যাঙ্ক ইনাম ঘোষণা করা হলো। কিন্তু 3 সপ্তাহ পরেও খুনি অধরাই রইল। এই সময়ে জুলাই মাসের একদিন প্যারিস পুলিশের প্রিফেক্ট আমাদের কাছে এসে দুবার সাহায্য চাইলেন। পরের দিন সকালে আমি প্রিফেকচার থেকে কেস ফাইলটা নিয়ে এলাম। অফিসিয়াল রিপোর্ট কি বলছে? মারি রোজে রবিবার 18 জুন তাদের রু পাভে স আন্দ্রের বাড়ি থেকে বেরোয় সকাল 9টার সময়। বেরোনোর সময় তাকে কেউ দেখেনি? হ্যাঁ, তার যে ছেলেটির সঙ্গে বিয়ে হওয়ার কথা, সেই জ্যাক ইউস্টেসও তাদের বাড়িতে ভাড়া থাকতো। তার সঙ্গে মারি দেখা। মারি তাকে কি বলে? বলে যে সে তার মাসির বাড়ি যাচ্ছে এবং সেখানেই সারাদিন থাকবে। মাসির বাড়িটা কোথায়? 2 মাইল দূরে, নদীর ধারে, রু দে দ্রোমেতে। বেশ, তারপর কি হলো? সেদিন সন্ধেবেলা মসিয়ে ইউস্টেসের মারিকে ফেরত আনতে যাওয়ার কথা ছিল তার মাসির বাড়িতে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হওয়ায় সে যেতে পারেনি। সেদিন রাতে মারির মা এস্টেলকে বলতে শোনা যায় যে তার মনে হচ্ছে তার মেয়ের সঙ্গে আর কোনোদিন দেখা হবে না। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। তারপর পরের দিন সকালে ইউস্টেস মাসির বাড়ি যায়। ও ইউস্টেস? হ্যাঁ, আমি মারিকে নিতে এসেছি। মারিকে? কিন্তু মারি তো এখানে নেই। নেই? কিন্তু ও যে কালকে বললো আপনার কাছে আসছে। কই, আসেনি তো। বাহ, গল্প জমে গেছে তো। তারপর খোঁজ শুরু হয়, কিন্তু মারিকে কোথাও পাওয়া যায় না। 4 দিন পরে বুধবার 25 তারিখ এস্টেলের বন্ধু মসিয়ে বোভের কাছে খবর আসে যে নদীতে একটি মেয়ের লাশ ভাসছে। তার বন্ধুরা লাশ দেখেই মারিকে চিনতে পারে। বেশ, মৃতদেহের অবস্থা? এটা বেশ অদ্ভুত। দেহের অবস্থা দেখে মনে হয় না যে মারি ডুবে মারা গেছে। গলায় আঙুলের দাগ ছিল, হাত দুটো বুকের উপর মোড়া, ডান হাত মুঠো করা ছিল, বাঁ হাতের কবজিতে 2টো লম্বা দাগ, দেখে মনে হয় দড়ির দাগ। ডান হাতের কবজি আর ডান কাঁধে কাটা দাগ। লাশ নদী থেকে জেলেরা তুলে নিয়ে আসে। তুলে আনার পর দেখা যায় গলায় প্রচন্ড টাইট করে একটা লেস বাঁধা। লেস যেভাবে বাঁধা ছিল তার ফলে দম বন্ধ হয়ে মারা যেতে পারে মানুষ। তাছাড়া পিঠে আর কাঁধেও আঘাতের চিহ্ন। জামা কাপড়ের কি অবস্থা ছিল? ছেঁড়া, বাইরের স্লিপটা নিচের দিক থেকে কোমর পর্যন্ত চেরা, কিন্তু একেবারে ছিঁড়ে ফেলে দেওয়া হয়নি। কোমরের চারদিকে গোল করে জড়িয়ে পেছনে গুঁজে দেওয়া। তার নিচের ড্রেসটা ছিল মাসলিনের, আর সেটা থেকে 18 ইঞ্চি চওড়া একটা টুকরো ছিঁড়ে নেওয়া হয়েছিল। এই টুকরোটা মারির গলায় জড়ানো ছিল, গিঁট দিয়ে বাঁধা। মাথার টুপি মানে বনেটের ফিতেটাও এর সঙ্গেই বাঁধা ছিল, কিন্তু গিঁটটা ছিল সেলার্স নট। আচ্ছা, তারপর? যেখানে লাশ পাওয়া যায় তার কাছেই একটা জায়গায় সেটা কবর দেওয়া হয়। সে কি অটপসি হয়নি? লিখছে মারির বন্ধু মসিয়া বোভে স্ক্যান্ডাল ইত্যাদির ভয়ে চটপট লাশ কবর দেওয়ার ব্যবস্থা করে। কয়েকদিন পরে কবর খুঁড়ে লাশ একবার এক্সামিন করা হয়, কিন্তু তাতে আর নতুন কিছুই জানা যায়নি। মারির জামা কাপড় তার পরিবারকে ফেরত দেওয়া হয়েছে এবং তার মা সেগুলো নিজের মেয়ের জামা বলে শনাক্ত করেছেন।
পুলিশের থিওরি কি? পুলিশ কিছুই বুঝতে পারছে না, তবে খবরের কাগজে যা তা লেখা হচ্ছে। একটা খবরের কাগজের বক্তব্য মারি আদৌ মারা যায়নি। আধ নদী থেকে যে লাশটা পাওয়া গেছে সেটা নাকি আদৌ ওর নয়। ব্রিলিয়েন্ট। আর কিছু? আর কয়েকটা ইন্টারেস্ট, হ্যাঁ এই তো, হ্যাঁ একটা কাগজ লিখেছে যে খুন করে বডি নদীতে ফেলে দিলে সেটার 5 থেকে 6 দিন লাগে ভেসে উঠতে। মারির বডি তার অর্ধেক সময় ভেসে উঠল কি করে? আর 6 দিন লাশ জলে থাকলে ফুলে ঢোল হয়ে যেত, শনাক্ত করা খুব কঠিন হতো। ওই বন্ধু ভদ্রলোক শনাক্ত করলেন কিভাবে? দাঁড়াও দেখি। হ্যাঁ এই যে ভদ্রলোক নাকি জামার একটা হাতা ছিঁড়ে দেখেন যে তাতে লোম রয়েছে, সেটা থেকেই নাকি শনাক্ত করেন। তারপর লিখেছে যে মারির মৃত্যুর খবর যখন তার মা আর ইউস্টিসকে জানানো হয় তখন তাদের প্রতিক্রিয়া নাকি ছিল সন্দেহজনক। কেউই তেমনভাবে কিছু রিয়্যাক্ট করেন। কিন্তু এটা একটা কাগজের বক্তব্য। আর একটা কাগজে লিখেছে যে মেয়ের মা এবং মসিয়ে ইউস্টিস দুজনেই নাকি শোকে কাতর হয়ে গেছিলেন, কিন্তু লাশ কবর দেওয়ার সময় দুজনের কেউই সেখানে ছিলেন না। আচ্ছা, যিনি লাশটা খুঁজে পেলেন কি যেন নাম? মসিয়ে বোভে। হ্যাঁ, মসিয়ে বোভে। তো তাকে নিয়ে কেউ সন্দেহ প্রকাশ করেনি? হ্যাঁ করেছে। গেল কোথায়? হ্যাঁ এই যে লিখেছে যে লাশ শনাক্ত হওয়ার পরেই নাকি মারির বাড়িতে একজন মহিলা যান। তিনি মারির মাকে বলেন যে পুলিশের তরফ থেকে একজন আসছে, কিন্তু তিনি যেন মসিয়ে বোভে সেখানে না পৌঁছানো পর্যন্ত পুলিশের সঙ্গে কোনো কথা না বলেন। এও লিখেছে যে পরিবারের কাউকে যাতে লাশ দেখতে না হয় তার ব্যবস্থাও করেছিলেন মসিয়ে বোভে। সন্দেহজনক তো বটে। হ্যাঁ, আর একজন বলছে যে এই ঘটনার কয়েকদিন আগে নাকি বোভের আপিস ঘরের দরজায় চাবির ফুটোতে একটি গোলাপ ফুল ঢোকানো ছিল, তিনি দেখেছেন। গোলাপে লাগানো এক টুকরো কাগজে লেখা ছিল মারি। অধিকাংশ কাগজের বক্তব্য হচ্ছে মারিকে সম্ভবত কোনো গ্যাং ধরেছিল, তারা ওকে কাছেই কোথাও নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করে নদীতে লাশ ফেলে দেয়। কিন্তু দেখো, মারি তো ওখানে থাকতো, কাজও করত, প্রচন্ড জনপ্রিয় ছিল। ওকে এইভাবে তুলে নিয়ে গেলে কারো চোখে পড়া উচিত ছিল না? ছিল তো বটেই। না, কিছু বোঝা যাচ্ছে না ঠিক করে, ভাবতে হবে, সময় চাই। ভাবনার খোরাক আরো পাওয়া গেল কয়েকদিন পরে। পুলিশের প্রিফেক্টের অফিস থেকে আমাদের কাছে একটা চিঠি এলো। ওহে, প্রিফেক্ট সাহেবের চিঠি। কি বলে? সেন্সেশনাল ডিসকভারি। বাবা, সেন্সেশনাল? কি পেল? ইউস্টিস মারা গেছে। সে কি, কিভাবে? আত্মহত্যা বলেই মনে হচ্ছে, আর মারি জামা কাপড়ও পাওয়া গেছে। কোথায়? মাদাম দেলুচ বলে এক মহিলার 2 কম বয়সী ছেলে নাকি ব্যারিয়ার দু রুলের কাছে ঘুরে বেড়াচ্ছিল। এমন? ব্যারিয়ার দু রুল মানে যেখানে মারির লাশ পাওয়া যায়? হ্যাঁ, সেখানে একটা ঝোপের পেছনে তারা দেখে যে 3-4টে বড় বড় পাথরের ওপরে রাখা রয়েছে কয়েকটা জিনিস। একটা পেটিকোট, একটা সিল্কের স্কার্ফ, একটা ছাতা, এক জোড়া গ্লাভস আর একটা রুমাল। রুমালে এমব্রয়ডারি করা মারি রোজে। ঝোপের পাশে নদীর দিকে যাওয়ার রাস্তায় একটা বেড়া দেওয়া আছে। দেখা যায় ঠিক এই জায়গাটাতেই বেড়াটা ভাঙা, আর দেখে মনে হয় সেখান দিয়ে ভারী কিছু টেনে নিয়ে যাওয়া হয়েছে। জামা কাপড়, ছাতা ইত্যাদি যা পাওয়া গেছিল সেগুলো যে বেশ কয়েক সপ্তাহ ধরে ওখানে পড়েছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই ভদ্রমহিলা মানে মাদাম দেলুচ থাকেন কোথায়? ব্যারিয়ার দু রুলেই, ওখানে উনি একটা সরাইখানা চালান। চলো তো ওর সঙ্গে গিয়ে একটু কথা বলে আসি। সেদিন বেলা 3টে নাগাদ, বুঝলেন, একটা মেয়ে এখানে আসে। কম বয়স, ফর্সা, সুন্দর দেখতে, সঙ্গে একটা ছেলে, কালো মতো।
তো দুজনে এখানে বেশ খানিক্ষণ ছিল বুঝলেন, তারপরে বেরিয়ে ওই ডান দিকটা যেখানে তারপর জামা কাপড়গুলো পাওয়া গেল সেই দিকে চলে গেল হাঁটতে হাঁটতে। আমার চোখে আসলে মেয়েটার জামাটা পড়েছিল, কারণ ঠিক ওই একই রকম জামা আমার এক দিদির ছিল। ছিল মানে? দিদি তো মারা গেছেন বেশ কয়েক বছর আগে। আচ্ছা, তারপর? ওরা চলে যাওয়ার ঘন্টাখানেক পর একদল চ্যাংড়া ছোকরা এখানে এলো, মদ টদ খেলো, তারপর ওরা যেদিকে গিয়েছিল সেদিকে চলে গেল। তার খানিকক্ষণ পরে দেখি ছোকরাগুলো আবার ফিরে আসছে, আর হাব ভাব এমন যেন খুব তাড়া। তার খানিকক্ষণ পরেই অন্ধকার হয়ে গেল। তার একটু পরে বুঝলেন আমি একটা মেয়ের চিৎকার শুনতে পাই। আমি আর আমার বড় ছেলে দুজনেই শুনি। একবার চিৎকার করেই থেমে গিয়েছিল, তো তখন আমরা তেমন আমল দিইনি। এছাড়াও জানা গেল যে ভ্যালেন্স বলে এক চালক মারিকে সেদিন নদীর ধারের রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছিল। সে মারিকে চিনত এবং যে জামা কাপড় পাওয়া গেছে তা যে মারিরই তা সে হলপ করে বলতে পারে। এই জামা কাপড় খুঁজে পাওয়ার খানিক পরেই কাছের আর একটা ঝোপের পেছনে ইউস্টাসের লাশ খুঁজে পাওয়া যায়, সঙ্গে একটা চিঠি যাতে সে মারিকে ভালোবাসার কথা লিখেছে, আর লিখেছে সে আত্মহত্যা করছে। তার লাশের পাশেই একটা খালি শিশি পাওয়া গেছিল যাতে লেখা ছিল লর্ডনাম। জটিল ব্যাপার, খুবই জটিল। রু মর্গের থেকে অনেক বেশি জটিল। আচ্ছা, লাশটা মারির লাশই তো? হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু কাগজে যে লিখলো যে অন্তত 6 দিন লাগে, ওটা একটা কাগজে লিখেছে। লে মনিটরে অন্তত 5টা এমন কেসের কথা দিয়েছে যেখানে 3 দিনের মধ্যে লাশ ভেসে উঠেছে। এমনিতেও মানুষের শরীর জলে পড়লে ভাসেই, তার উপর শরীর ছেলের নামে, তার ওজন কত, বোন ডেন্সিটি কত, এসবের ওপরেও অনেক কিছু নির্ভর করে। তার উপর সিয়েন নদীতে সমুদ্রের নোনা জলও ঢোকে, তাতেও একটা তফাৎ হয়। তাছাড়া তুমি ভাবো না, তুমি ক্রিমিনাল, তুমি একটা খুন করলে, তুমি লাশ নদীতে ফেলছো। কেন ফেলছো? যাতে তুমি ধরা না পড়ো, তাই তো? হ্যাঁ। তো তুমি লাশে ভারী কিছু বেঁধে দেবে না যাতে সে ডুবে যায়? হ্যাঁ, তা দেবো, কিন্তু আচ্ছা, বোভে যে ওকে শনাক্ত করে হাতের লোম দেখে? ওই দেখে কাউকে শনাক্ত করা যায় নাকি? লোম সবার হাতেই থাকে। কিন্তু আচ্ছা, পায়ের মাপ? পা খুব ছোট ছিল, মহিলাদের পা ছোটই হয়। কিন্তু মারি জামা? যে কোনো মানুষ দোকান থেকে ওরকম জামা করিয়ে নিতে পারে। কিন্তু তাহলে উনি লাশ শনাক্ত করলেন কি করে? এইবার তুমি একটা ভালো প্রশ্ন করেছো। উনি লাশ শনাক্ত করলেন কিভাবে? ধরো তুমি একজনকে খুঁজছো, তুমি একটা লাশ খুঁজে পেলে যেটা তুমি যাকে খুঁজছো তার সঙ্গে কিছুটা মেলে। তুমি মুখ দেখে চিনতে পারছো না, কারণ লাশ জলে ছিল, মুখ ফুলে গেছে। তুমি কি স্রেফ জামা আর পায়ের মাপ দেখে একেবারে 100% শিওর হয়ে যাবে যে এই হচ্ছে তোমার প্রিয়জনের লাশ? মানে না, বোভেকে তুমি যা ভাবছো উনি মোটেই তা নন। ওর ব্যবহার থেকেই ওর ব্যাপারে সন্দেহ হয়। মানে মানে বোভেই খুন করেছেন? না 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 না, বোভে খুন করেননি, বোভে খুনি নন। উনি অতিমাত্রায় রোম্যান্টিক। নাম লেখা গোলাপ, লাশ কাউকে দেখতে না দেওয়া, খুনের পর থেকেই বাড়ির লোককে আগলে রাখা, এর থেকেই বোঝা যায় উনি মারির প্রেমিক ছিলেন। কিন্তু তাহলে মারিকে খুন কে করেছিল? ওই গুন্ডাদের দল? এটা লে কমার্শিয়ালের বক্তব্য। লে কমার্শিয়াল এও বলছে যে মারি এতটাই পরিচিত ছিল এই পাড়ায় যে সে কোথাও গেলে কেউ না কেউ তাকে চিনতেই পারত। কিন্তু তুমিই বলো, প্যারিসের মতো একটা বিশাল শহরে এমন কখনো হয়? সরাইখানার মালকিনি তো মারিকে চিনতে পারেনি। তার উপর ভেবে দেখো মারি কখন বেরিয়েছিল? রবিবার সকাল 9টায়। সপ্তাহের যে কোনো দিন সকাল 9টায় রাস্তায় লোক গিজগিজ করে, কিন্তু রবিবার সকাল 9টায় সবাই বাড়িতে চার্চে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, রাস্তা ধু ধু করছে ফাঁকা। আচ্ছা, ওসব খবরের কাগজে কথা থাক, তুমি অন্য জিনিস নিয়ে ভাবো। যেমন লাশের কোনো অটোপসি হলো না কেন? সেটা হলে তো আরো অনেক কিছু জানা যেত। লাশের গায়ে গয়না ছিল কিনা, থাকলে কি ছিল, এটাও তো জানা দরকার ছিল। তারপর ধরো ইউস্টাসের ব্যাপারটা।
রবিবার সে কোথায় ছিল তার কি কোনো প্রমাণ আছে? সে আত্মহত্যা করতে গেল কেন? তাহলে কি সে খুন করেছিল মারিকে? না হে, এভাবে হবে না। সবাই বড্ড বেশি আসল ঘটনার উপর মন দিচ্ছে, পারিপার্শ্বিক অবস্থার দিকে কেউ তাকাচ্ছে না। পারিপার্শ্বিক মানে আরো একটু তলিয়ে দেখো, আরো কাগজ পড়ো, মানুষের সঙ্গে কথা বলো, তারপর আলোচনা করব তোমার সঙ্গে। দুপার কথা অনুযায়ী আমি কেসের সঙ্গে সম্পর্কিত সবার ব্যাপারেই খানিকটা লেখাপড়া করলাম। 3.5 বছর আগে যে মারি এরকমভাবেই একবার নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, সেটা নিয়ে আরও তথ্য জোগাড় করলাম। তারপর একদিন সন্ধেবেলা একগুচ্ছ খবরের কাগজের কাটিং নিয়ে আমরা আলোচনায় বসলাম। 3.5 বছর আগে যখন মারি নিরুদ্দেশ হয়েছিল তখন সে কোথায় গেছিল, কার সঙ্গে গেছিল জানতে পারলে? লে মার্কিউরি নামের কাগজে এটা বেরিয়েছিল। নেভি অফিসার, নাম বলেনি, কিন্তু বলেছিল যে তার সঙ্গে ঝগড়া হয়েছিল বলেই নাকি মারি ফিরে এসেছিল। মারির লাশ যেদিন পাওয়া যায় তার পরের দিনের কাগজে একটা খবর বেরিয়েছিল, সেটা বোধহয় তোমার চোখে পড়েনি। সিয়েন নদীতে যেখানে মারির লাশ পাওয়া গেছিল তার কাছেই একটি জায়গায় একজন ভদ্রলোক তার স্ত্রী আর মেয়ের সঙ্গে নদী পেরোতে একটি নৌকো ভাড়া করেছিলেন। নৌকো চালাচ্ছিল কয়েকজন কম বয়সী ছোকরা। নদীর ওপারে নৌকো থেকে নেমে খানিকটা এগিয়ে যাওয়ার পরে ভদ্রলোকের মেয়ের খেয়াল হয় যে সে নিজের ছাতা ফেলে এসেছে নৌকোয়। সে একা ফিরে আসে ছাতাটা নিতে, এবং ওই ছোকরার দল তখন তাকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে। আমি বলছি না যে মারির ক্ষেত্রেও এটাই হয়েছে, আমি শুধু বলছি যে পুলিশের এই তদন্তের ব্যাপারে একটা অদ্ভুত অনীহা রয়েছে। ঠিকভাবে তদন্ত করলে তারা এই ব্যাপারটাও খতিয়ে দেখত। ধরে নেওয়া যাক যে ওই নেভির অফিসার ছিল মারির প্রেমিক। প্রথমবার দুজনের ঝগড়া হয়, মারি ফিরে আসে, কিন্তু দ্বিতীয়বার ঠিক একইভাবে যে মারি নিরুদ্দেশ হলো, তো এও তো হতে পারে যে সেই নেভির অফিসার আবার তার জীবনে ফিরে এসেছে, সেই আবার মারিকে প্রস্তাব দিয়েছে এবং তার সঙ্গেই হয়তো মারি আবার পালিয়েছে। এবার একটা জিনিস ভেবে দেখো, প্রথম আর দ্বিতীয়বার নিরুদ্দেশ হওয়ার মধ্যে কতদিনের ব্যবধান? 3.5 বছর। আসলে 3 বছর 3 মাস, কিন্তু যাই হোক, নেভির জাহাজের ট্যুর কতদিনের হয় জানো? 3 বছরের। এবার যদি আমি বলি যে প্রথমবার মনোমালিন্যের পরে মারি যে ফিরে এসেছিল তারপরেই সেই নাবিককে জাহাজে চড়ে পাড়ি দিতে হয়, এবং সেই জন্যই দুজনের মধ্যে 3 বছর যোগাযোগ ছিল না। আর সেই ফিরে এসে আবার মারিকে বোঝানোর চেষ্টা করেছে তার সঙ্গে পালিয়ে যেতে। এবং এটা করতে তার সময় লেগেছিল 3 মাস। কি হতে পারে? তো হ্যাঁ, হতেই পারে, কিন্তু দ্বিতীয়বার তো মারি পালিয়ে যায়নি, তাই তো? কাছেই ছিল। এবার যদি আমি বলি সে পালিয়ে যেতে চেয়েছিল কিন্তু সুযোগ পায়নি, ভেবে দেখো মারির মা কি বলেছিলেন। বলেছিলেন মারিকে তিনি হয়তো আর কোনোদিন দেখতে পাবেন না। তার মানে কি? তিনি কি জানতেন যে তার মেয়ে কি করতে চলেছে? মারি বাড়িতে কি বলে গিয়েছিল? বলে গেছিল যে সে তার মাসির বাড়ি যাচ্ছে এবং ইউস্টাস যেন সন্ধেবেলা তাকে নিয়ে যেতে আসে। এর কারণ কি? আমি যদি পালাই এবং আমার মনে হয় যে লোকে আমার পেছনে লাগতে পারে, তাহলে আমার যেটা দরকার সেটা হচ্ছে একটা হেড স্টার্ট। আমি যাতে একটু বেশি সময় পাই, এটা তারই ব্যবস্থা। মারি পালালো এবং যতক্ষণে ইউস্টাস বুঝতে পারলো যে সে পালিয়েছে ততক্ষণে সে অনেক দূর পৌঁছে গেছে। সবার এখন ধারণা যে মারিকে কোনো ক্রিমিনালদের দল ধরেছিল, ধর্ষণ এবং খুন করেছিল। কিন্তু মারিকে যখন খুন করা হয়েছে তখন ওই একই জায়গায় আমরা জানি যে একদল গুন্ডা সেই ভদ্রলোকের মেয়েকে ধরেছিল। একই জায়গায়, একই ঘটনা, একই সন্ধেবেলা, দুবার। না 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 না, মনে হয় না। কিন্তু তাহলে কি হয়েছিল? ধাপে ধাপে এগোই। আগে একটু দেখি মারির লাশ কোথায় পাওয়া গেল। সেই ঝোপটা, জায়গাটা কিন্তু বড় রাস্তা থেকে খুব একটা দূরে নয়। সেখানে মারির জামা কাপড় পাওয়া গেছিল, তার ছাতা রুমাল পাওয়া গেছিল। চারপাশে ঝোপঝাড়ের অবস্থা দেখে মনে হচ্ছিল সেখানে ধস্তাধস্তি গোছের কিছু একটা হয়েছে, তাই তো? হ্যাঁ। তোমার কাউকে খুন করার হলে তুমি কি বড় রাস্তার এত কাছে সেই কাজটা করবে? ধরা পড়ার ভয় থাকবে না তোমার?
হ্যাঁ, তা তো থাকবে, কিন্তু কাগজে তো লিখেছিল যে জামা কাপড়গুলো ওখানে বেশ কয়েকদিন ছিল। কাগজের লোক কিন্তু জামা কাপড়গুলো ওখানে পড়ে থাকতে দেখেনি। যে দুটো ছেলে ওগুলো খুঁজে পেয়েছিল তারা সেগুলো তুলে নিয়ে আসে। তারপর তারা বলে যে ছাতার চারপাশে ঘাস গজিয়েছিল, কিন্তু এখন যা আবহাওয়া চলছে তাতে একদিনে 2 ইঞ্চি ঘাস গজিয়ে যাওয়া আশ্চর্যের কিছু নয়। আর যেখানে মারির জামা কাপড় পাওয়া গেছিল ওখানে 1 সপ্তাহের বেশি সেগুলো কিছুতেই পড়ে থাকতে পারে না। প্যারিসে এমন কোনো জায়গা নেই যেখান দিয়ে মানুষ যাতায়াত করে না। অথচ ছেলে দুটি জামা কাপড় খুঁজে পেল কবে? না, মারির লাশ আবিষ্কার হওয়ার 20 দিন পরে। 20 দিন ওখানে একটা ছাতা পড়ে থাকলে তার উপর ঘাস গজিয়ে ছাতা সম্পূর্ণভাবে ঢাকা পড়ে যেত, কেউ দেখতে পেত না। ওগুলো ওখানে পড়েছিল বড়জোর 7 দিন। মানে তুমি বলছো জামা কাপড়গুলো ওখানে কেউ সাজিয়ে রেখেছিল, যাতে আমরা ভাবি যে খুন ওখানেই হয়েছিল। বাচ্চা দুটো জামা কাপড় খুঁজে পাওয়ার পরেই কিন্তু খবরের কাগজের দপ্তরে এই ব্যাপারে খবর যায়, এবং যেই এই খবরটা দিয়েছিল সেই গুন্ডার ব্যাপারটা খবরের কাগজের সম্পাদকের মাথায় ঢোকায়। আমি বাজি ধরে বলতে পারি যে মাদাম দেলুচের ওই 2 ছেলে ওই ঝোপঝাড়ের মধ্যে দিয়ে প্রায় রোজই যাতায়াত করত। কাজেই ওখানে 20 দিন এই জিনিসগুলো পড়ে রইল এবং ওরা দেখতে পেল না, এটা অসম্ভব। এবার ভেবে দেখো জামা কাপড়গুলো কিভাবে রাখা ছিল, এক একটা পাথরের ওপর এক একটা জিনিস। কারুর সঙ্গে মারামারি হলে এরকম পরিপাটি করে জিনিস সাজানো থাকে না, এদিক ওদিক ছড়ানো থাকে। কাছে ঝোপে জামার টুকরো একটা পাওয়া গিয়েছিল, তাই তো? সবাই ধরে নিল যে ঝোপের কাঁটায় আটকে জামা ছিঁড়ে গেছে, কিন্তু সেটা হলে ওই রকম পরিষ্কার লম্বা লম্বা টুকরো হয়ে ছিঁড়ত না। খোঁচা লাগলে কাপড় ওইভাবে ছেড়ে না। মানে তুমি বলছো এই পুরো জায়গাটাই সাজানো? নিঃসন্দেহে। এবার দেখা যাক মারামারির যা চিহ্ন পাওয়া গেল সেগুলো কতটা বিশ্বাসযোগ্য। বিশ্বাসযোগ্য মানে? মারিকে একটা গ্যাং ধরেছিল, তাই তো? হ্যাঁ। 4-5টা দামড়া ছেলের বিরুদ্ধে একটা একলা মেয়ে এমন মারামারি ধস্তাধস্তি করলো যে চারপাশে ঝোপঝাড় চেপটে গেল। কখনো হয়? কত জোর থাকতে পারে মারির মতো একটা কমবয়সী মেয়ের গায়ে? না হে, এটা গ্যাংয়ের কাজ নয়, এটা একজন লোকের কাজ। একজন যে রাগের মাথায় মারিকে খুন করে ফেলে, কিন্তু তার মাথা ঠান্ডা হওয়ার পর তার মনে ভয় ঢোকে। এবার সে লাশটা নিয়ে কি করবে, কিভাবে নিজের অপরাধের প্রমাণ লোপাট করবে। সে এক এক করে মারির জামা কাপড় দিয়ে জায়গাটা সাজায়, তারপর মারির লাশ টেনে নিয়ে গিয়ে নদীতে ফেলে। এটা এমন কারুর কাজ যার খুনের ব্যাপারে বিশেষ অভিজ্ঞতা নেই, থাকলে সেই ভুলগুলো করতো না। আচ্ছা, মারির গলায় একটা কাপড় পাওয়া গেছিল, মনে আছে? হ্যাঁ, কাগজে লিখেছিল ওটা মারিকে গ্যাগ করার জন্য। না, গ্যাগ করতে হলে সেটা টাইট করে মুখে বাঁধা থাকতো, আলগা হয়ে ওইভাবে গলার কাছে নেমে আসতো না। তাহলে ওটা কিসের জন্য ছিল? খুনি লাশ টেনে নিয়ে যাওয়ার জন্যই ওটা বেঁধেছিল। ওইভাবে বাঁধলে, তারপর ধরে টান মারলে কাপড়টা খুব সুন্দর হ্যান্ডেলের মতো কাজ করে, আর থুতনির জন্য সেটা চট করে খুলে বেরিয়েও আসবে না। কিন্তু মারিকে তাহলে কে খুন করলো? দেখা যাক আমরা এখনো পর্যন্ত কি কি জানতে পেরেছি। মারির খুনিকে সম্ভবত মাদাম দেলুচ দেখেছিলেন। মারির সঙ্গে যে ওই সরাইখানায় গেছিল? হ্যাঁ। আর তিনি কি বলেছিলেন? তার গায়ের রং কালো ছিল, মানে রোদে পোড়া। মারি আর সেই লোকটা বেরিয়ে যাওয়ার খানিক পরেই একটা গ্যাং সরাইখানায় আসে, সেখানে খায়, তারপর তাড়াতাড়ি বেরিয়ে যায়। তার খানিকক্ষণ পরে একটি মেয়ের আর্তনাদ শুনতে পান মাদাম দেলুচ। এবার ওই গ্যাং যদি মারিকে ধরে থাকে, তাহলে তার সঙ্গে যে লোকটা ছিল সে গেল কোথায়? সে তো মারির সঙ্গেই ছিল। মারিকে একটা গ্যাং ধরলো, খুন করলো, আর লোকটাকে ছেড়ে দিল। কাগজে একটা খবর বেরোয়নি, সেটা হচ্ছে একটি নৌকো চুরি যাওয়ার খবর। সে খবরটা আমি জোগাড় করেছি। সেই নৌকো তারপর পরিত্যক্ত অবস্থায় মারির লাশ যেখানে পাওয়া যায় তার কাছেই পাওয়া গেছিল। কিন্তু নৌকার ব্যাপারটা কি এখানে ইম্পর্টেন্ট? মারির লাশের পিঠে আর কাঁধে দাগ ছিল। এরকম দাগ নৌকোয় লাশ শুইয়ে রাখলে হয়। আর তাছাড়াও নদীতে লাশ তুমি ফেলবে কি করে নৌকো ছাড়া? পার থেকে ফেললে তো লাশ কাদায় আটকে থাকবে। কিন্তু এইভাবে একটা নৌকোয় করে মাঝ নদীতে লাশ ফেলা কিন্তু সহজ নয়, যদি না এ কাজে তুমি অভ্যস্ত হও।
কার কথা বলতে চাইছো তুমি? মারি যার প্রেমে পড়ে প্রথমবার পালিয়েছিল সে একজন নাবিক ছিল। কোনো কারণে তাদের ঝগড়া হয়, মারি ফিরে আসে। 3 বছর জাহাজে কাজ করে সেই নাবিক আবার ফিরে আসে। 3 মাস চেষ্টা করে সে মারিকে তার সঙ্গে দেখা করতে রাজি করায়। তারা দেখা করে মাদাম দে লুচের সরাইখানে। মাদাম দে লুচ মনে করতে পারেন যে মারির সঙ্গে যে ছিল তার গায়ের রং রোদে পোড়া। একজন নাবিককে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন জাহাজের ডেকে কাটাতে হয়। তার গায়ের রং রোদে পোড়া হওয়াই স্বাভাবিক। যাই হোক, তাদের দেখা হয়, কিন্তু কোনো কারণে তাদের আবার ঝগড়া হয়। হয়তো মারি তাকে বলে যে এই 3 বছরে সে অন্য কারুর প্রেমে পড়েছে। নাবিক নিজের রাগ সামলাতে পারে না, সে মারিকে খুন করে বসে। কিন্তু তারপর তার মনে হয় এবার সে কি করবে। সরাইখানা থেকে যে ছোকরাদের দল বেরিয়েছিল তাদের সম্ভবত সে দেখে ফেলে, এবং সেটা দেখেই তার মাথায় একটা প্ল্যান আসে। সে জায়গাটা মারির জামা কাপড় দিয়ে সাজায়, তারপর নদীর পাড়ে থাকা একটা নৌকো চুরি করে। সেই নৌকোয় মারির লাশ তুলে সেটা অন্ধকারে মাঝ নদীতে ফেলে দেয়। তারপর নৌকো করেই পাড়ে ফিরে এসে নৌকোটা আবার নদীতে ভাসিয়ে দেয়। সবই তো বুঝলাম, কিন্তু এটা তো পুরোটাই তোমার অনুমান। তা বটে, কিন্তু পুলিশের প্রিফেক্ট তো আমার অনুমানই জানতে চেয়েছেন। তারপর তথ্য সংগ্রহ করে খুনিকে ধরা তো তাঁর কাজ, তোমার আর আমার তো নয়। যাই হোক, চলো আজ বাইরে কোথাও খাওয়া যাক, বুঝলে? এত ভাবনা চিন্তা করে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন এডগার অ্যালান পোর লেখা গল্প দ্য মিস্ট্রি অফ মারি রোজে। গল্প পাঠে দীপ, শায়ক আমান, সোমক, রাই, শ্রী। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত অভিজ্ঞান। প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস। অনুবাদ, অডিও নাট্যরূপ এবং পর্ব পরিচালনায় দীপ।